মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী যেটি বলছিলেন যে সরকারের নানা নীতির আমি বলা শুরু করে দিই। আমি আমাদের মোশাররফের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই। আপনারা অনেক গল্প বললেন, প্রশাসন ধ্বংস হয়েছে, প্রশাসন এইচএসসি যে পরীক্ষা চলছে, ছোট্ট একটা গল্প বলি। মেয়েটার হলো লিটল উইসেল ফ্লাওয়ার স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট। তার সেন্টার পড়েছে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। সে ভুলে চলে গেছে সিদ্ধেশ্বরী যে বিশ্ববিদ্যালয় কলেজ আছে সেটা। পুলিশ দেখেছে 10:10 হয়ে গেছে, পুলিশ বলছে মা তুমি আমার মোটরসাইকেল ওটা, আমি তোমাকে পৌঁছাই দিই, আমি তুমি ভুল সেন্টারে চলে এসেছো। পুলিশ না পুরাতন না, এই 2 দিন এই বছরের ঘটনা। এরকম অসংখ্য ঘটনা আছে। আপনারা যে প্রশাসনকে একদম ধ্বংস হয়ে গেছে, এগুলো কিন্তু একদম ঢালাওভাবে বলা হয়। এই মেয়েটিকে পৌঁছে দিয়েছে এবং সেদিন সে কর্তৃপক্ষ ওই মেয়েটার আর 10 থেকে 15 মিনিট বেশি সময় দিয়ে পরীক্ষা নিয়েছে। এই প্রশাসনের কি মানবিক দিকগুলো আছে? আচ্ছা, আরও একটা বলি, বন্যায় যখন দেশটা ডুবে যায়, বিশেষ করে আমি তো মনে করি 98 সন থেকে শুরু করে অনেক বন্যা আমরা প্রত্যক্ষ করেছি। আমাদের সেনাবাহিনী কিন্তু একদম বুক সমান পানিতে নেমেই কিন্তু মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়ে এসেছে। এগুলোও কিন্তু আমাদের প্রশাসনের গল্প। একদম দেশ ধ্বংস হয়ে গেছে, প্রশাসন ধ্বংস হয়ে গেছে। অত অমানবিক রাষ্ট্র এখনো বাংলাদেশ হয়নি। মানবিক রাষ্ট্র আছে বলেই একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে বাসায় থাকার সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশে। এটা বাংলাদেশেই হয়েছে এই বিষয়গুলো। একদম বাংলাদেশ ধ্বংস, বাংলাদেশ শেষ হয়ে গেছে, একদম কিনারা ওই ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে। এই সমস্ত গল্প বলকে ওই যে এখন হলো একটা গুজবের দেশ বাংলাদেশটারে, কোথাও কোথাও নানা ধরনের গুজব তৈরি করে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চেষ্টা করে। আরও একটা বলি, 2003 সনে টিএসসিতে পিএসসির প্রশ্ন পাওয়া যেত। আমরা ক্যাম্পাসের ছাত্র, আমরা তো তখন একদম অ্যাক্টিভ ছাত্রলীগ করি। তখন কার আমল? তখন হলো বাবরের আমল, তখন হলো তারেক রহমানের আমল, তখন বেগম জিয়ার আমল। তখন আমরা দেখেছি এই বিষয়গুলো। এবং সেই টিএসসি তারা যে পিএসসির যে চেয়ারম্যান নিয়োগ করলেন ডক্টর তাহমিনা, এবং ওনার বিরুদ্ধে একটা কমিশন করেছিলেন ছাত্র ইউনিয়ন গণসংহতি পরিষদ মিলে টিএসসিতে, 2007 সনের ঘটনা, ওই সময়কার ঘটনা। তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করলো এই ডক্টর জিন্নাতুন্নেসা তাহমিদা। তিনি করে তাদেরকে একটা দৌড়ের উপর রাখলো। ডক্টর কামাল হোসেন সাহেব সেদিন তাদের পক্ষ হয়ে লড়েছেন। সেই ওনারা আবার জুনিয়র ছিলেন আমার বন্ধু, আমি এই বিষয়টা জানতাম। এইভাবেই কিন্তু রাষ্ট্রটা চলছিল। কোথায় নিয়ে গেছিলেন? আজকে বলে দুর্নীতির কথাগুলো বললেন। আবেদ আলী খান গাড়ি চালক ছিলেন, 3টা পিএসসি চেয়ারম্যানের ছিলেন। আচ্ছা, পাশাপাশি আরও বলি, আবেদ আলী খানের চাকরিও তো গেছে আমাদের আমরা 14 সনে, তার চাকরি চলে গেছেন। তারপর পরে তো তিনি একটা বিশাল এক মহারথী, সে যেগুলো নাই বা গেলাম। পাশাপাশি যে এত কথা বলেন, আশরাফুল হুদা কার সৃষ্টি? রমনা থানার ওসির ছেলে যে মেয়ে যে স্কুলে পড়ে, আমাদের এই যে বেগম জিয়ার নাতনিও কি স্কুলে পড়তেন। তো কোথায় ছিল ওই বৈষম্য? তখন তো শব্দ করতে পারে না মানুষ, কিন্তু এখন তো কথা বলতে পারতেছেন। আপনি টক শোতে গিয়ে কথা বলে, আপনি সমস্ত গণমাধ্যমে আসছে বিষয়গুলো, আজকে আপনি আমি সবাই আলাপ করছি। এবং তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সংসদে বলেছেন এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে অভিযানটা চলছে সেটা চলবে, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, চলতেছে। তো সবে 17 জনকে গ্রেফতার করা হয় শুধু পিএসসি সংক্রান্ত বিষয় নিয়ে। পিএসসিকে আমরাও চাই দুর্নীতিমুক্ত, পিএসসিকে আমরা চাই সুন্দর একটা প্রতিষ্ঠানে পরিণত হোক। সমস্ত এখন চাকরি নিয়োগ, বিশেষ করে যারা নন ক্যাডার আসে এখান থেকে নিয়োগ হচ্ছে সব কিছু, তাহলে একটা সুন্দর একটা প্রতিষ্ঠানে পরিণত করুক। আমার কাছে মনে হচ্ছে হাত দিয়েছে, সেটা হাতও তো দেওয়া হয়নি। আজকে দন্তকার হোক, নীলক্ষেতে প্রশ্ন পাওয়া যায় না। নীলক্ষেতে প্রশ্ন আরও কি দেখেন, তাদের আমলে দেখা গেছে হাজব্যান্ড দুজনেই কিন্তু ফরেন ক্যাডারের ফার্স্ট আর সেকেন্ড হয়ে গেছেন। পরে তো এখন বেরিয়ে আসছে, তারা নিশ্চয় কোনো না কোনো একটা ঘটনা ঘটবে, এটার অপেক্ষা আমরা আছি। কীভাবে সম্ভব এগুলো? এই সমস্ত কাজ কারবার সবসময় চলেছে। কিন্তু এখন হলো এই যুগে এই সম্পর্কে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে মানুষ কথা বলতে পারছে। আজকে এই বিষয়গুলো উঠে এসেছে, নিশ্চয়ই এখানে কোনো না কোনো সংস্কার আসবে। এবং আজকে আমরা দেখলাম যে পিএসসিতে যিনি দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু নানা ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তারা কী করবে আগামীতে এই পিএসসিকে নিয়ে। তো সুতরাং একটা পর্যায়ে কিন্তু চলে এসেছে। পাশাপাশি বলি, এই যে তাদের যে দিবাস্বপ্ন বাংলাদেশটাকে একদম শেষ হয়ে যাওয়া, এটা 16 বছর এই গল্প শুনতে শুনতে না আমরা ত্যক্ত বিরক্ত হয়ে গেলাম। কিন্তু বাংলাদেশের জায়গায় রয়ে গেছে। আর ছোটোবেলায় আরেকটা শুনতাম, আরেকটা নতুন তারা গুজবের ডালপালা তো কোনো শেষ নেই এখন, যেহেতু সবার হাতে হাতে এখন স্মার্টফোনে দেখবেন কদিন পর ভেসে আসে বাংলাদেশ মোটামুটি আমাদের পার্শ্ববর্তী দেশ নিয়েই যাচ্ছে। এই 56,000 বর্গ মাইলকে টুকরো করে নিতে এটা 52 বছর যাবো শুনছি আমরা স্বাধীনতার পর থেকে। কিন্তু আজও বাংলাদেশ কিন্তু সীমানা বেড়েছে, বাংলাদেশে কেউ কিন্তু 1 ইঞ্চি জমি কেউ নিতে পারেনি। একটা গান আছে, মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। যে বাঙালি ছেলেরা অস্ত্র হাতে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, অন্তত এই বাংলাদেশে এক টুকরো মাটিও কেউ নিতে পারবে না, অন্তত আমরা বিশ্বাস। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে আমি আবার আসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে।
সেরা পণ্য সবার জন্য। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, মোশাররফ ঠাকুর বলছিলেন যে ছাত্ররা এটি প্রথমত শুনবেন না। আমি বলি মুক্তিযোদ্ধাদেরকে অনগ্রসর জাতি বলার কোনো স্কোপ কোথাও নেই, বরঞ্চ আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধের আগে অবশ্যই বীর লাগাতে হবে, বীর বলতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন থেকে শুরু করে জাতীয় পতাকা লাশ ঘর করে দেওয়া, সমস্ত বীর সম্মান নিবাস, কিন্তু প্রদর্শন করা হয়। এবং আমিও বলি মুক্তিযুদ্ধরা কখনোই বলে নাই আমাদেরকে কোটা দিতে হবে। মুক্তিযুদ্ধরা কিন্তু আপনারা বলছেন মুক্তিযুদ্ধের সন্তানেরা করুণা চায় নাই, তারা সমস্ত মেধাকে অর্জন করেই কিন্তু এই পর্যায়ে আসে। এটা কিন্তু অনেকের ভুল। মুক্তিযুদ্ধের কোটা মানে এমন নয় যে সে খাতায় লিখে নাই তারা পাস করে দিয়েছে, এটা না। সে সব ধাপ শেষ করে এসেই ওই যে 5,000 টিকছে 2 লাখ টাকা দিয়ে, ওই 5,000-এর মধ্য থেকে যাচাই বাছাই করা হয়, ওটা বিন্যাস করা হয় ওখানে। এটি কিন্তু অনেকেই মানে একটা মোটামুটিভাবে জামাত শিবির মোটামুটি একটা প্রচারণা চালাইছে। আজকে মুক্তিযুদ্ধের যারা সন্তান আছে তাদের ভিতরে ঢুকে গেছে এই বিষয়টা, আমরা কোটা চাই নাই। এই যে মাখন ভাই বললো আমি কোটা চাই না, আমি তো বলতে মাখন ভাই বুঝেই নাই কি বলছে। মুক্তিযুদ্ধের শুনেন, এগুলা শুনেন, এই যে মুক্তিযুদ্ধের সন্তান এত সুন্দর কথা বললেন। আপনাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের সন্তান বিটিভিতে নিষিদ্ধ ছিল। শহীদ পরিবারের কোনো সন্তান বিডিবিতে, শমিক আইসার বিডিবিতে নিষিদ্ধ, শিবলি মোহাম্মদ সলিমুল্লাহ সাহেবের ছেলে উনি বিডিবিতে নিষিদ্ধ। এগুলো কি উত্তর দিবেন আপনি? কোন মুক্তিযুদ্ধকে সম্মান দেখিয়েছেন বিডিবিতে এখন মোশাররফ ঠাকুর? এই আপনি তো আরো সাংস্কৃতিক কর্মী, ওনাদেরকে তো কোনো সম্মান জানেন নাই। এরা শুনেন, আমরা দেখতে মধুরগিন্নি একটা পোস্টার ছিল সম্ভবত আসাদ চৌধুরীর একটা কবিতা নিয়ে, তোমাদের যা বলার ছিল বলেছে কি তা বাংলাদেশ? শহীদ পরিবারের ছেলেমেয়েরা এই প্লে কার্ড নিয়ে অসহায়ের মতো হাঁটতো। আজকে তারা অসহায় না, তারা সহায় সম্বলহীন, তারা কারো করুণা চায় না, তারা বলেও নেই আমরা কোটা চাই, কিন্তু আমরা চাই তাদেরকে এই সম্মানটা আমরা দিতে চাই। তারা বীর, তারা তাদের সমস্ত বর্তমানকে আমার আপনার ভবিষ্যতের জন্য দান করেছেন। আমরা সেই গল্প শুনতে শুনতে বড় হয়েছে বলে আমাদের চেতনার মধ্যে কাজ করে। জামাত শিবির যারা এই মুক্তিযুদ্ধদেরকে নিয়ে আপনি দেখবেন প্রতিদিন তারা নানা ধরনের ট্রল করে, মুক্তিযুদ্ধকে ট্রল করে। আজকে আপনার মানসিকভাবে আপনাদেরকে বিপর্যস্ত করে ফেলেছে। মাখন ভাইয়ের মতো মুক্তিযুদ্ধের সন্তানকেও কিন্তু শেষ করে দিয়েছে আমাদের। আমরা একটা দুর্ভাগ্যবান জাতি। আজকে বঙ্গবন্ধুর কন্যা আছে, আজকে শুনে আজকে রাষ্ট্রকে যদি এক রেখে রাখতে পেরেছেন শুধু বঙ্গবন্ধু কন্যা। যাদের কথায় আপনারা লম্পঝম্প করছেন তাদের কথায় আপনারা ঘর থেকেও বের হতে পারবেন না। ওই যে হাত কেটে তারা মিছিল করতো চিরং ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, সে হাত কাটা রক কাটা গোষ্ঠীগুলোকে আপনারাই উৎসাহিত করছেন। আজকে এত বড় কোর্টের আসার পরেও তারা কেন রাজপথ ছাড়ে না? আপনি বলেন কোন ইন্ধনে তাদের রাজপথ থাকতে হবে? আবার এগুলো তো ইন্ধন দেওয়া হচ্ছে না কোথাও 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 কোনো জায়গায় তো আপনারা কোনো সুবিধা করতে পারছেন না, তাদেরকে নিয়ে সুবিধা অর্জন করতে যাচ্ছেন। আমি মাখন ভাইয়ের একটা কথা বলতে চাই। তিনি বলেছেন মিডিয়ার কারোর কল্যাণে কিন্তু সব কিছু জানতে পেরেছে। এটা তো আপনাকে স্বীকার করতে হবে, মিডিয়াতে কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে না। মিডিয়া অবশ্যই মুক্ত, গণমাধ্যম মুক্ত আছে বলে সমস্ত খবরাখবর আপনি মাখন ভাই এখানে এসে পাচ্ছেন এবং আপনি বলতেও পারছেন কোন পত্রিকায় কোন ইলেকট্রনিক্স মিডিয়ায় কী খবর হচ্ছে। পাশাপাশি আরও বলি, আপনি তো মুখস্থ কিছু কথাই বলে দিলেন। ওই বিএনপির গাইড একটা নোট বই আছে, গাইড বই, এই গাইড বই মুখস্থ করে মোটামুটিভাবে বলে। আমার মনে মাখন ভাই সেখানে প্রভাবিত হয়েছে। কি কোনো ম্যান্ডেট জনগণ দেয় নাই, এমনি সরকারের টিকে আছে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার টিকতে পারবে না। যেদিন জনগণ মনে করেছে এরশাদকে নামাতে হবে, সেদিন আমিও কিন্তু একজন সহযোদ্ধা ছিলাম ওখানকে এবং এরশাদকে নামিয়েই আমরা ছেড়েছি। যেদিন জনগণ মনে করেছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে খালেদা জিয়াকে আমরা বাধ্য করেছি এক্ষুনি পদত্যাগ করতে হবে, তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি বঙ্গভবন থেকে সেদিন যেই রুদ্র মূর্তি নিয়ে বেরিয়েছিলেন, সাংবাদিকদেরকে তিনি যে কথা বলেছিলেন সেই সাক্ষী আমরা আছি। এগুলো আর বলে লাভ হবে না। আপনারা অনেক চেষ্টা করেছেন এই 14 সনে, 18 সনে, 24 সনে, কিচ্ছু পারবেনও না। কারণ বাংলাদেশের মানুষ অন্তপক্ষে আর যাই হোক আর না হোক আওয়ামী লীগের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, যার কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগ টিকে আছে। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারে না। ওগুলো বলে না, রাতের ভোট দিনে এই বলতে আপনারা মধ্যরাতে কমিটি আসে লন্ডন থেকে, মধ্যরাতে প্রেস রিলিজ পাঠায় ছাত্র দলের কমিটি, ছাত্র এই যুব দলের কমিটি, বিএনপির উত্তর দক্ষিণ মহানগরের কমিটি তছনছ হয়ে যাচ্ছে এখন বিএনপি। এই যে শুনে এগুলা বলে আর লাভ হবে না। এখন আপনারা এগুলো বলতে কিন্তু আপনারা করেন, এগুলা কিন্তু কোথাও কিন্তু আর হয় না। আর আজকে মধ্যরাতের কমিটি দিয়ে চলেন সরকার। আর সমস্ত আমি বলি যে এখানে মিডিয়া মুক্ত আছে, সেখানে একটা জিনিস মনে করেন আর কিছু হোক না হোক, হাতে সময় কম। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী।